ভাই আপনার কাছে আসতে চাই যে প্রশ্নটি, যে শেষ শব্দটি নিতে চাই। আলাউদ্দিন যেটি বললেন যে বিভাজন যদি বজায় থাকে বা বিভাজন যদি বাড়ে, তাহলে আসলে এটি সংকট তৈরি হতে পারে বলা হচ্ছে। কিন্তু আমরা দেখছি যে গণভোট, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে বা সংবিধান সংস্কার নিয়ে তো এক ধরনের বিভাজনের রাজনীতি শুরু হয়ে গেছে। মানে এটার পরিণতিটা কি হতে পারে? আমরা কিন্তু সরকার পক্ষকেও বলছি যে আপনারা ঐক্যের কথা বলছেন, যে বিভাজন না করে ফ্যাসিস্টদের যেন সুবিধা দেওয়া না হয়। আমরা দেখলাম এনসিপি জামাতের পক্ষ থেকে একই বক্তব্য দেওয়া হচ্ছে, কিন্তু পাশাপাশি আন্দোলনের কর্মসূচি আসছে, নানা রকম হুঙ্কার দেখছি আমরা। মানে আসলে কোন দিকে যেতে পারে? আপনারা কিভাবে মূল্যায়ন করছেন এই পরিস্থিতিকে? ধন্যবাদ। আমরা তো অবশ্যই আমি বলবো যে আমরা শেখ হাসিনার মতো আচরণটা যাতে বিএনপি তারেক রহমান সরকার কোনোভাবেই না করেন, এটা আমরা অত্যন্ত সতর্ক। এক, 2 নম্বর হচ্ছে যে আমি মনে করি যে বাংলাদেশে আমাদের একটা কনস্টিটিউশনাল সরকার, কনস্টিটিউশনের 39-এ আছে যে 37, 38 and 39 সংগঠনের স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা এবং মুভমেন্টের স্বাধীনতা এবং আন্দোলন সংগ্রাম বিবেকের স্বাধীনতা, এই তিনটার যে অধিকার, এটা যদি কেউ চর্চা করেন এটা হুঙ্কার হবে কেন? আমি হুঙ্কার মনে করি না। আমি মনে করি যে ঠিক আছে, গভর্নমেন্টে বিভিন্ন ধরনের এলিমেন্ট থাকে, একটা গভর্নমেন্টে বহু ধরনের এলিমেন্ট থাকে, ওই এলিমেন্ট গুলির সম্পর্কে সরকার নিজের মতে শৃঙ্খলা রাখার ব্যবস্থা থাকে। ব্যবস্থাটা হচ্ছে অপোজিশনের উচ্চকিত স্বর, আমার স্বর না, কিন্তু আলাউদ্দিন মোহাম্মদের স্বরটা যত উচ্চকিত হবে এবং সে সারা দেশে অনিয়ম আছে, একবারে বহুকাল ধরে অনিয়ম চলছে, অনিয়মের বিরুদ্ধে কথা বলার দায়িত্ব হচ্ছে আলাউদ্দিনের, এবং অনিয়মটা কিভাবে ম্যানেজ করতে হবে এইটার সম্বন্ধে আলাউদ্দিনের কথার প্রেক্ষিতে আমার যে সাজেশন, প্রেসক্রিপশন, এটা আমার। তারপরে ধরেন দুর্নীতি, বহু জন্মের আগে থেকে দুর্নীতি ছিল, দুর্নীতি কত কমিয়ে আনা যায়, রিডাকশন করা যায় এবং এটাতে জিরোতে নিয়ে আসা যায়। এই জন্য এই বক্তব্যটা হচ্ছে আলাউদ্দিনের। আমি বলবো যে আমি যদি দেখি একটা মৌলিক জায়গায় মোশাররফ ভাই, একটা মৌলিক জায়গায় যে 24-এ যে গণঅভ্যুত্থানের পরে যে একটা জনমানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে আমাদের দেশের সকল ক্ষেত্রে আমরা একটা সংস্কারের পরিবর্তন নিয়ে আসবো, এবং সেটাকে কেন্দ্র করে জুলাই যে জাতীয় সনদ হলো, গণভোট হলো, কিন্তু সেই জায়গায় বিএনপির প্রতি আস্থা রাখতে পারছে না। আপনারা নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু বিরোধী দল তো আমি আপনাকে বলি এইটা না, এটা হচ্ছে আজম ভাই, এটাকে আপনি এইভাবে দেখবেন কেন? জুলাই সনদ নিয়ে যদি আমি আর সবাই একমত হইতাম, তাইলে তো আমরা তো একটা দলই হয়ে যেতে পারতাম। পরবর্তীতে শেখ হাসিনার পরবর্তী পর্যায়ে আমরা যদি সব বিষয়ে একমত হয়ে যেতাম, তাহলে আমরা সবাই বাকশাল হয়ে যেতে পারতাম। বাকশাল তো হই নাই আমরা তো প্রত্যেকে নিজেদের যে দায়িত্ববোধ, নিজেদের সবকিছু, এটা আমরা চর্চা করব না কেন? আলাউদ্দিন কেন চর্চা করবেন না যে অমুক জায়গায় ভুরুঙ্গামারিতে একটা দুর্নীতি হচ্ছে, এইটা সম্বন্ধে গভর্নমেন্টের কি স্ট্যান্ড কি? গভর্নমেন্ট কি সমর্থন করে না গভর্নমেন্ট এই দুর্নীতি দমন করবে? এটা তো আমি মনে করি এটা 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 ঠিক আছে। এবং জুলাই সনদ নিয়ে যে মত পার্থক্য যেটুকু আছে, আমি আপনাকে বলছি, জুলাই সনদ নিয়ে ধরুন আমি আপনাকে বলছি যে কথাটা ছিল ডক্টর ইউনূসের, আপনি দেখবেন যে উনি বলেছেন যে ধরুন আমরা 100টা প্রস্তাবনা নিয়ে গেলাম, আমরা সেখানে 10টাতে একমত হলাম, এই 10টাকে নিয়ে আমরা এগোবো, নির্বাচনে যাব। তো এখন আমি তো মনে করি যে 48টা সাংবিধানিক সংশোধনী আছে, সেইখানে 28-30টাতে বিএনপি একমত হয়েছে, মোর দেন 50%। তো সেইখানে মোর দেন 50% যদি বা 60%-60%-এর বেশি যদি হয়, তাহলে মন্দ কি? বাকি যেগুলি আছে, যেটা বিএনপি তার যে ইস্তেহার আছে, তার যে আউটলুক আছে, দৃষ্টিভঙ্গি আছে, এটা নিয়ে বিএনপি আলোচনা করবে। আলাউদ্দিন বা তার জাতীয় পার্টি, এনসিপি এবং জামাত নিয়ে যেটা যেটা তাদের যে ভিন্ন মত আছে, এটা নিয়ে তারা আন্দোলন করবেন, বাইরে কথা বলবেন, সংসদের ভিতরে কথা বলবেন, এবং এভাবে একটা প্রসেসের মধ্য দিয়ে ডেমোক্রেসিটা এগোবে। আমি মনে করি না এখানে শত্রু ভাবান্ন তো কিছু নাই। আমি আলাউদ্দিনের শত্রু হয়ে যায়নি, আলাউদ্দিন আমার শত্রু হয়ে যায় নাই। এখানে আপনি দেখবেন যে শফিকুর রহমান এবং প্রধানমন্ত্রী প্রায়শই তারা পার্লামেন্টের কথা বলছেন, আবার ব্যক্তিগতভাবে তারা অফিসে
ঘরোয়া ভাবে কথা বলছেন। তো এটা তো আমি মনে করি, এবং যে এনসিপির যে আমাদের ভাইয়েরা আছে, এরা আমাদের থেকে বয়সে তরুণ, এদের আরো অনেক অনেক সময় আছে রাজনীতি করার। এরা জি প্রত্যেকেই অ্যারাউন্ড আরো 30 ইয়ার্স অথবা 40 ইয়ার্স আমরা বাংলাদেশের রাজনীতিতে থাকবে এরা। তো জি এরা মোশাররফ ভাই, এই যে না ধন্যবাদ। না কিন্তু আমি আমরা কথাটা শেষ করে নেই, এই এনসিপির এরা এরা নবীন অবস্থায় এদের বক্তব্যটা একটু গলার ভলিউম একটু উঁচু শোনা যায়। এর অর্থ এই না আমি তাকে শত্রু মনে করি। জি মোশাররফ ভাই ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আপনাদের এই যে এত কিছু পরেও আপনাদের কিভাবে নিচ্ছে, আস্থার সাথে নিতে পারছে কিনা, সেই প্রশ্ন নিয়ে আমি করতে চাই আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে, যে আপনারা কি বিএনপির যে ভাষ্য জুলাই সনদ গণভোট নিয়ে বা কতগুলো ঐক্য অনৈক্যর প্রশ্নে আপনারা কি মানে কতটা সহমত পোষণ করছেন, বা এটাকে আপনারা কিভাবে দেখেন? প্রথমত আমি একটা জায়গায় একমত হয়ে নেই, যেটা আর সামাজিকতার স্বার্থেই হোক আর আমাদের গণতন্ত্রের স্বার্থেই হোক, আমি একমত যে বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের পরিবর্তনের প্রতি কমিটমেন্ট আছে। কিন্তু একই সাথে যদি আপনি আমাকে বলেন যে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের মাধ্যমে যেই পরিবর্তনটা আমরা এখানে প্রতিশ্রুতি দিয়েছিলাম জাতির সামনে, সেটা আপনার বাস্তবায়ন, সেই প্রশ্নের তো আসলে বিএনপির সাথে একমত হওয়ার কোনো সুযোগ নেই। কারণ বিএনপি তো আপনার সাক্ষাৎ গণভোটের যে ফল, সে ফলকে অস্বীকার করেছে, গণভোটকে প্রশ্নে তুলেছে। গণভোটকে আপনার একটা অনন্ত প্রতারণার দলিল মানে জুলাই সনদকে, এবং গণভোটের যেই আপনার প্রভিশন ছিল যে জুলাই সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবেন এবং তারা সংবিধান সংস্কার করবেন সংসদেই, সংসদের বাইরে তো না, তারা তো আসলে সেই সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেন নাই। না করার মাধ্যমে তারা এই গণভোটটাকে একটা ছেলে খেলা এবং গণভোটটাকে একটা অপ্রয়োজনীয় এবং গণভোটটাকে একটা অনাকাঙ্ক্ষিত বিষয় হিসেবে উপস্থাপন করেছেন। এটার মাধ্যমে যারা গণভোটে ভোট দিয়েছেন, বিশেষ করে হা ভোট দিয়েছেন যে 68% মানুষ, সেই মানুষগুলোর প্রতি কিন্তু বিএনপির একটা অবজ্ঞা পরিলক্ষিত হয়েছে। এখন মোশাররফ ভাই যে কথাটা বললেন যে এনসিপি বিরোধিতা করুক, দুর্নীতি ধরাই দিবে, হ্যাঁ জামাত বিরোধিতা করবে, কিন্তু একটা বিষয় আমরা বারবার ভুলে যাচ্ছি, এটা কিন্তু বিজনেস অ্যাজ ইউজুয়াল সংসদ নয়, এটা খুব স্বাভাবিক সংসদ নয়। এই সংসদের জন্য একটা গণঅভ্যুত্থান করতে হয়েছে। যারা জীবনে রাজনীতি করবে না, রাজনীতির চিন্তা ছিল না মাথায়, যে জেনারেশন আই হেড পলিটিক্স বলে নিজেদেরকে আইডেন্টিফাই করতো, পলিটিক্স থেকে অনেক দূরের মানুষ, তারা এদেশে রাজনীতির সংশোধনের জন্য জীবন দিতে হয়েছে। 4 বছর শিশু ছাদে বাবার কোলে জীবন দিতে যেভাবে দিয়েছে, নবম শ্রেণীর শিক্ষার্থী বাসার বারান্দায় সে দেখতে গিয়েও জীবন দিয়েছে। এই যে রক্ত ক্ষয়, এত ক্ষয়ের পর কিন্তু আমরা শুধুমাত্র বিরোধী দল সরকারকে সংশোধন করে দিবে আর সরকার তার মতো করে ভুল করবে, এটা তো না। আসলে আপনার এই রক্ত ক্ষয়ের পর, গণঅভ্যুত্থানের পর পরিবর্তনটা কোথায়? আপনি বলতে পারেন যে পরিবর্তনটা আস্তে আস্তে হবে, যেটা বিএনপির অনেক নেতৃস্থানীয় ব্যক্তি মন্ত্রীরাই বলছেন যে আমরা 25% করবো, আপনারা 25% করবেন। আরে ভাই, 25% করার জন্য তো আর গণঅভ্যুত্থান হয় নাই। গণঅভ্যুত্থান একটা বড় পরিবর্তন আসবে, তারপর আবার আপনি 25% না 5%, 10% করে করে ধীরে ধীরে একটা ইনক্রিমেন্টাল পরিবর্তনের দিকে যাবে। কিন্তু এত বড় একটা ঘটনার পর একটা বড় পরিবর্তন তো সবার আকাঙ্ক্ষিত ছিল। এমন এই জায়গায় যেই কথাটা বললেন যে অনেকগুলো বিষয়ে একমত হয়েছে, অনেকগুলো অধ্যাদেশকে আপনারা অ্যাপ্রুভ করে নিয়েছে, কিন্তু একটা বিষয় দেখেন, শেখ হাসিনা যেই কারণে হাসিনা হয়ে উঠেছিল, শেখ হাসিনার বিরুদ্ধে যেখানে হাইকোর্টে রিট করেছিল যে গুলি করা যাবে না, সে রিটও খারিজ করে দিয়েছিল। আদালত এমন ভাবে একটা দলের নির্বাহী বিভাগের আপনার করায়ত্ত হয়ে গিয়েছিল, সেই আদালতকে তো আমরা স্বাধীন করতে পারলাম না। আপনার সংসদ সচিবালয় যেটা বিএনপির প্রতিশ্রুতি ছিল, সেটাও তো বাতিল করা হয়েছে। আপনি যদি বলেন যে গুম প্রতিরোধ অধ্যাদেশ যেটা, সেটাও কিন্তু ল্যাপস করা হয়েছে। এভাবে আপনি যদি বলেন যে আমি এনসিপির একজন হয় না, কিংবা সংসদে আমার রাজনৈতিক দল বিরোধী দল হিসেবে আছে সেই হিসেবে না, আমি যদি জনগণের একজন হিসেবে চিন্তা করি, তাহলে তো আমি দেখছি জনগণের সাথে বিএনপি প্রতারণা শুরু করে দিয়েছে। আমার তো 2.5 বছর ওয়েট করতে হবে না, 2.5 মাসে তো জেনেছি। আর একটা বিষয় হলো যে গত 1.5 বছরের পুরো শাসনের বৈধতা এবং 1.5 বছরে যতগুলো রাষ্ট্র সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, এবং রাজনৈতিক দলগুলো একমত হওয়ার পূর্বে এই সংস্কার প্রস্তাবগুলো সিভিল সোসাইটি এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ থেকে এসেছে, সেই জায়গাগুলোর সাথে তো বিএনপি সুবিচার করছে না। তো সেইটা আমার প্রথমত
এটা বলতেই হবে, এটা না বলে, এটা ইভেন যদি বলেন ঐক্যের স্বার্থে, আমি বলি যে এটা বলেই ঐক্যটা নির্মাণ করতে হবে। আমি যদি এটা ঐক্যের স্বার্থে এটাকে এড়িয়ে যাই এবং একটা বড় আপনার বিএনপি প্রিভিলেজ একটা অবস্থান নিজের কল্পনা করছে যে হ্যাঁ এখন তো আসলে বাংলাদেশে আমাকে টিকিয়ে রাখতে হবে, এই সরকারকে 5 বছর বিরোধী দল টিকিয়ে রাখতে হবে, না হলে বাংলাদেশের গণতন্ত্র সংহত হবে না। কিন্তু একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, অ্যাকচুয়ালি সরকার এবং বিরোধী দল তারা একটা ডিজাইন জনগণের অংশ হিসেবে প্লে করে, কিন্তু মূল প্লে মেকার কিন্তু সরকারও না, বিরোধী দল না, জনগণ। জি আলাউদ্দিন ভাই, আপনি একটু সম্পর্ক প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনারা ঠিক আছে বিরোধী দল হিসেবে সরকারের সমালোচনা করবেন, সরকারের ভুল ত্রুটি ধরে দিবেন, সেটা ঠিক আছে, বা জুলাই সনদ প্রশ্ন আপনাদের একটা স্বতন্ত্র বক্তব্য আছে, কিন্তু যে আমরা বলছি যে বিরোধী দলের থেকে আপনারা রাজপথে আন্দোলন করতে চান, হাসিনাকে সরাতে 16 বছর লেগেছে, 16 দিন লাগবে না এই সরকারকে সরাতে। হ্যাঁ, মানে হাসিনার জন্য দিল্লি আছে, কিন্তু সরকারের জন্য কি আছে সরকারকে খুঁজে নিতে হবে। এই যে বক্তব্যগুলো যেটা দেওয়া হয়, সেটা কি কেবল নিছক রাজনৈতিক রেটরিক, নাকি এর মাঝে কোনো আসলেই এক ধরনের বিরোধের বা এক ধরনের উদ্দেশ্য আছে? সেটা যদি থাকে তাহলে এই 2 মাসের মাথায় এসে একটা সরকারকে এই ধরনের যে হুমকি দেওয়া হচ্ছে বা এই ধরনের আজম ভাই, আমি আপনাকে বলি যে পরিণতি কি হতে পারে? প্রথমত আমরা কখনোই মনে করি না যে বাংলাদেশের মতো একটা ভঙ্গুর গণতন্ত্রের দেশে কোন সরকার তার টেনিউর আপনার পূরণ না করে চলে যায়। আমরা চাই যে রাজনৈতিক সরকার, নির্বাচিত সরকার, তারা নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা এসেছে, তারা তার পূর্ণ যে মেয়াদকাল অতিক্রম করবে এবং জনগণের কাছে তার জনপ্রিয়তা যাচাই করার জন্য ফিরে যাবে, জনগণের কাছে ভোটের জন্য যাবে, জনগণ আবার নির্বাচিত করলে আবার তারা ক্ষমতায় আসবে কিংবা অন্য কোনো দল ক্ষমতায় আসবে। এখন যারা বলছেন তারা এখানে এগুলো রেটরিক, এবং আমি আপনাকে বলতে পারি যে আমাদের এনসিপি থেকে আমরা এরকম কোনো পজিশনে নাই। আমরা তবে একটা বিষয় যে সরকার পতন তো একটা ভিন্ন বিষয়, জোটে আছেন তাদের সাথে অনেকগুলো জায়গায় এখানে আপনার আমরা দেখছি যে এখানে কিন্তু বিপ্লবের রেশ রয়ে গিয়েছে, বুঝতে হবে। আমাদের এখানে যদি দেখেন যে আমাদের এই সরকার না, শুধু এই সরকারের পরেও কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের যে একটা স্পিরিট তৈরি হয়েছিল, একটা আপনার জ্বালাও পোড়াও ভেঙে দাও, তারপর রাষ্ট্রের এই যে অব্যবস্থাপনার বিরুদ্ধে, এটা কিন্তু রাতারাতি নিঃশেষ হয়ে যাবে না। সো বিএনপিরও এখানে যেমন দায়িত্ব আছে, অবশ্যই বিরোধী দলেরও দায়িত্ব আছে, যেহেতু সংসদ কার্যকর আছে এখনো, কিন্তু এখানে মূল দায়িত্বটা কিন্তু বিরোধী দলের না। সরকার যদি ভুল করে, এখন বিরোধী দল কিন্তু কেবলমাত্র সংসদকে টিকে রাখার স্বার্থে, এটা বিরোধী দলের কিন্তু দায় না, কারণ একটা বিষয় মাথায়, বিরোধী দল অলরেডি ক্ষমতার বাইরে। এখন মূল ক্ষতিগ্রস্ত কিন্তু হবে সরকার, এবং সরকার ক্ষতিগ্রস্ত হলে বিরোধী দল হবে, জনগণ হবে। তো এই দায়ের জায়গাটা থেকে আমাদের চিন্তা করতে হবে।